আমাদের ধরেন আমার ইমিডিয়েট জুনিয়র কিন্তু আসিফ, ও এখন 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, 3টা মন্ত্রণালয় সামলা অলমোস্ট। ও কখনো স্বপ্ন দেখে নাই যে ও এরকম একটা দায়িত্বে আসবে। সেম ভাবে আজকে থেকে 4 মাস আগে শেখ হাসিনা স্বপ্ন কল্পনা করে নাই ও দেশ ছেড়ে পালাবে। ঠিক। তো ওই জায়গা থেকে মানে কখন কি হয়ে যাবে এটা যেমন আমাদের পরিশ্রম, ভাগ্য এগুলোর উপর ডিপেন্ড করে, একইভাবে আমাদের ওই সদ ইচ্ছাটাও থাকাটা ইম্পর্টেন্ট। মানে আমরা যদি আসলে এই আন্দোলনটা 15 তারিখে মাইক টাইর খেয়ে ছেড়ে দিতাম বিশ্ববিদ্যালয়ে, তাহলে এই আন্দোলন এদিকে আসতো না। বা ডিবি ভাই এটা দরকার নাই আর প্লিজ। আর 15 তারিখের পরে যখন ডিবিতে নিয়ে গেছে, ডিবিতে নিয়ে যাওয়ার আগে কিন্তু ডিজিএফআই তুলে নিয়ে গেছিল। ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, ডিবিতে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে ডিজিএফআই নিয়ে গেছিল, ওইখানেও বেশ কয়েকদিন রাখছিল। তো হচ্ছে ওইখানেও অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে। প্রথম দিন তুলে নিয়ে মন্ত্রীদের কাছে গেছে, দেখা করি নাই। দ্বিতীয় দিন আবার নিয়ে গেছে, কাগজ জমা দিয়ে চলে আসছি, উল্টাপাল্টাভাবে প্রেজেন্ট করা হয়েছে। পরে পরে ডিবিতে নিয়ে গেছে, চাইলেই যে কোনো টাইমে নেগোসিয়েশন করা যাইতো। তারপরে হচ্ছে 3 তারিখের আগে 2 তারিখে মনে হয় 2 তারিখে সকালে ওবায়দুল কাদের কল দিচ্ছে, জাহাঙ্গীর কবির নানক কল দিচ্ছে, আমার বাড়িতে আমার বাপকে কল দিছে। মানে চাইলে 1000 কোটি টাকা নেগোসিয়েশন করা যায়, তো কোনো ইস্যুই না তার কাছে। এটা তার ওই যে চোর বাটপার যেগুলো এমপিগুলো আছে, ওইগুলাই 10,000 20,000 50,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করে ফেলছে। তো তার কাছে এটা কোনো ইস্যু একজনকে 5,000 10,000 কোটি টাকা দেওয়া। তো চাইলে তখনও নেগোসিয়েশন করা যায়। বাট দিন শেষে এগুলা খুবই অস্থায়ী জিনিস। সালমান এফ রহমান একটা ব্যাংক থেকেই শুধুমাত্র 36,000 কোটি টাকা নিচ্ছে, তাহলে কত হাজার কোটি টাকার মালিক সে। কিন্তু এখন কি হইতেছে, দাড়ি টাড়ি কাটায় হাত করা পড়ায় কেমনে নিয়ে যেতেছে। দিন শেষে আসলে আত্মসম্মান বোধ বা এই যে একটা মানুষের কাছে রেসপেক্ট, এটা অনেক বড় জিনিস। টাকা আজকে আছে কালকে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এই জিনিসগুলো হয়ে যাবে 3 মাসে 4 মাসে, এটা আমরা কেউ কল্পনাও করি না, কেউই না। যারা আমরা আন্দোলন করি সামনে ছিলাম আমরাও না। চেষ্টা ছিল, চেষ্টার কমতি ছিল না, সৎ সাহসের কমতি ছিল না কখনো। আর মানে এরকম একটা পর্যায়ে গেছিলাম, এখন মারা গেলে যাব। এখন মানে 15 তারিখের পরে মেন্টালিটি এমন হয়েছিল, যখন ক্যাম্পাসে মারছিল মানে ছাত্রলীগের ছেলেপেলে নিয়ে এসা, যুবলীগ আওয়ামী লীগের লোকজন। তো আমাদের বিশেষ করে মেয়েদেরকে আর কি, বোনদেরকে আপুদেরকে যেভাবে মারছিল, এটা খুবই বিভৎস ছিল। আপনার মনে ছবি টবি দেখছেন। তো এরপরে সবার ইন্টেনশন এরকম ছিল যে এখন মেরে ফেলবে। তো ফ্যাক্ট হচ্ছে আমাদের যদি স্বপ্নটা ঠিক থাকে, প্রত্যেক বছর ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকেই অ্যাডমিন ক্যাডার হয়। আমরা এখনও দেখি পুলিশ ক্যাডার হয়, ফরেন ক্যাডার হয়েছে লাস্ট টাইম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সো আপনাদের মনে হয় আপনাদের জায়গায় স্বপ্নটা, সৎসাহসটা আরেকটু বড় করা উচিত। মানে আমি এখানে পড়তেছি দেখেই খুব একটা বড় কিছু হবে না, এই চিন্তাটা থেকে বের হইতে হবে। সত্যি কথা এটাই, আমি যে ভাইয়ের সাথে আমার এসএসসি পরীক্ষা যেদিন শেষ হয় ওই দিন ঢাকা চলে গেছিলাম রাতে। তো নটরডেম কলেজে একটা ভাইয়ের সাথে ছিলাম। তো ওই ভাই কলেজে হয়তো যতটুকু এফোর্ট দেওয়া দরকার ছিল দেয় নাই, পরে উনি ন্যাশনালে ভর্তি হয়েছে। মানে উনি কলেজ পড়ছে নটরডেম কলেজে, কিন্তু সায়েন্সে তাও আবার, কিন্তু অনার্স পড়তেছে একটা ন্যাশনাল কলেজে, মানে ধরেন ঠাকুরগাঁও সরকারি কলেজ বা রংপুর সরকারি কলেজ, এমন একটা জায়গায়। সো এভরিথিং ডিপেন্ডস অন আমরা কিভাবে কাজ করতেছি, কতটুকু পরিশ্রম করতেছি, ডেডিকেশন কতটুকু। আবার এমন অনেক আছে, এই যে আমাদের আটোয়ারির মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ থেকে, ওইখানে ইন্টার পড়ুয়া ছেলেও ঢাকা ইউনিভার্সিটিতে জেনেটিক্সে পড়ে। তো হিউজ একটা বিষয়। তো কারণ বুয়েটের ছেলে পেলে বুয়েটের টপ সাবজেক্ট ছেড়ে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক্সে আসে, মাত্র 15-20 জন নেয় স্টুডেন্ট, ওরা একদম প্রথম সাবজেক্ট বলা যায়। তো ডিপেন্ডস হচ্ছে আমরা কোথা থেকে পড়তেছি এটা না, আমরা কতটুকু পড়তেছি, কিভাবে পড়তেছি, ডেডিকেশন, চাওয়া, ইচ্ছা, এগুলা। তো আপনাদের প্রতি একটা অনুরোধ যে আমাদের স্বপ্নটা যেন অনেক বড় থাকে। মানে এটা শেষ করার পরেই যতটুকু পড়াশোনা করা পসিবল, আমরা যখন বড় বড় জায়গার জন্য পঞ্চগড় থেকে ভালো ভালো মানুষ খুঁজি, সিভি খুঁজে পাওয়া যায় না, এটাই সত্যি কথা। ধরেন আপনি হাইকোর্টে একজন বিচারপতি খুঁজবেন, আপনি পঞ্চগড় জেলায় 3টা সিভি নাই যারা ওইটা কোয়ালিফিকেশনস হওয়ার জন্য, মানে ওইটুকু কোয়ালিফিকেশনস আছে, হওয়া পরের আলাপ, 3টা সিভি পাওয়া যায় না। সেইমভাবে মনে করেন মানে বাংলাদেশের আপনি জেলার জন্য 5 জন জেলা প্রশাসক হচ্ছে দিবেন, পঞ্চগড় জেলার ওই কোয়ালিফিকেশনসের 5 জন পাওয়া যায় না। তো আপনি যখন বড় পরিবর্তন চাইবেন, আপনার বড় পজিশনে যাইতে হবে, ওই মানুষগুলো সরাসরি ইম্প্যাক্ট রাখতে পারে।
কয়দিন আগেও আমাদের পুলিশের আইজিপি ছিলেন। এরপরে কিন্তু পুলিশের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমরা উত্তরবঙ্গের মানুষকে দেখতে পাইছি। তো ওই জায়গাগুলোতে যাওয়ার আমাদের স্বপ্ন থাকা উচিত। আমাদের জায়গাতে আমরা যেখান থেকে পড়ি, এটা তো ইস্যু না। এখান থেকেও কেউ যদি আপনারা গ্র্যাজুয়েশন শেষ করে ভালো করে পড়েন, আপনারাও সিভিল সার্ভিসের ভালো সাবজেক্টে যাইতে পারবেন। আমার মনে হয় আমরা আমাদের জায়গা থেকে একটু স্বপ্নটা বড় করি। আর শীতের রোদ, তাও মনে হয় কষ্ট হইতেছে, আমার ভালো লাগতেছে আর কি। এই রোদ আমি দেখতে পাই না খুব একটা। তো আরেকটা জিনিস শুধু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 15 থেকে 30 বছর, এই 15 বছরের ছেলে মেয়ে এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে। অ্যারাউন্ড 70 to 80% হচ্ছে তাদের বয়স 15 থেকে 30, অর্থাৎ যারা ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই রেঞ্জটা। সো এই মানুষগুলা জীবন দিয়ে গেছে একটা নতুন স্বপ্ন নিয়ে, একটা নতুন দেশের আশায়। মানুষের তো দেয়ালে পিঠ থেকে গেছিল। সো আবার যদি ওই সিস্টেমটা অন্য কোনোভাবে স্ট্যাবলিশ হয়, এটা আসলে আমাদের সবার জন্য লজ্জা, স্পেশালি আপনাদের জন্য। কেন আপনাদের জন্য? আপনারা মানে আপনাদেরই কোনো বন্ধু, বড় ভাই, ছোট ভাই জীবন দিয়ে গেছে এই সিস্টেমটা নতুনভাবে রিফর্ম হওয়ার জন্য। আপনারা যদি এটা শুধু ধরে না রাখতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য লজ্জার এবং ব্যর্থতা। ইভেন আপনাদের মধ্যে কেউ যদি এটার বিপক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনাদের নৈতিক দায়িত্ব। কথাটা হচ্ছে, এটা কোনো নির্দিষ্ট দলের না, গোষ্ঠীর না, কারণ না। যেটা রাইট ওইটাকে রাইট বলতে পারতে হবে, এইটুকু গার্ডস আমাদের থাকা লাগবে। যেটা রং ওইটা রং, সে যেই করলো, আমি করলে আমার বেলাও বলবেন যে সার্জিস এটা করছে, এটা রং, শেষ, কোনো সমস্যা নাই। এইটুকু মানসিকতা আমাদের সবার তৈরি করতে হবে। এটা সব ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে। আমরা যেন, আমি এই কথাটা সব জায়গায় বলি, কেন মানে বাংলাদেশে এই ডেভেলপমেন্টটা খুব জরুরি। এতদিন ভোটের অধিকার ছিল না, এমপিরা মনোনয়ন কিনে নিয়ে আসতো, চেয়ারম্যানরা মনোনয়ন কিনে হইতো, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না। আমরা সর্বোচ্চভাবে বিশ্বাস করি এবার একটা ফেয়ার ইলেকশন হবে। তো সেখানে আসলে ওই জায়গাটাতেও আমরা যারা আছি, এবার আমাদের দায়বদ্ধতা দেখানোর সময়। আমরা যেন আবার দল কানা না হয়ে যাই। কোনো যে ভালো আমরা তাকে আমাদের জায়গাতে সমর্থন করব, যাকে মনে হবে ভালো না তাকে করব না। এই ইয়াং জেনারেশন থেকে এই রেভলিউশনটা শুরু হইতে হবে। আমরা আশা করতেছি না আমাদের দাদা দাদিরা এটা করবে, আশা করতেছি না। তারা এটাই চিন্তা করে যে আমার বাপ এটা করছে, আমি এটার বাইরে কেমনে যাই, স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে থেকে এই চেঞ্জটা আসা শুরু করা প্রয়োজন। ইভেন আমাদের এখানে টিচার হিসেবে যারা আছেন, ওনারাও এই জিনিসগুলো এখন বুঝেন ডে বাই ডে। সো আপনাদের প্রতি জাস্ট এই জিনিসটারই হচ্ছে একটা রিকোয়েস্ট, যেই সেক্টরই হোক, হোক পলিটিক্যাল, হোক পারিবারিক, শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গায় যদি আপনি কোনো দুর্নীতি বা কোনো কিছু দেখেন, আবার ব্যক্তি কানা হওয়া যাবে না। আমি এই ব্যক্তির সমর্থন করলাম, এই দলের সমর্থন করলাম, নো। যেটা লজিক্যাল, কোনো একটা মানুষ যদি একজন করে, বাকি সবাই ওনার বিপক্ষে থাকে, আপনার এই সাহসটুকু থাকা উচিত ওই মানুষটির পক্ষে দাঁড়ানো, সিঙ্গেল একাও যদি হয়। এই সাহসটা নিয়ে চলবেন, ইভেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যদি প্রয়োজন হয়। আর পলিটিক্যাল ক্ষেত্রে অবশ্যই ভাই, ওইটা পুরো দেশটাকে পরিচালনা করে, ওটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সো এই ডিসিশনগুলো আপনারা নেয়ার, আমি আশা করি যে এই অ্যাবিলিটি ডে বাই ডে তৈরি হবে। পঞ্চগড় থেকে এটা শুরু হোক। আর স্বপ্ন দেখেন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা আপনারা প্রতিনিধিত্ব করবেন। প্রতিষ্ঠান কোনো ফ্যাক্ট না, বিশ্বাস করেন আর না করেন, যেই বইগুলো পড়ে, যে কেউ একজন একটা অ্যাডমিন ক্যাডারে যাইতেছে, আপনি ওই বইগুলো ওনার মতো করে পড়েন, হয়ে যাবে। আমি বিসিএস প্রিলি দেওয়ার জন্য প্রথমবার আমার হাফ থেকে 1 মার্কসের জন্য মিস গেছে, 6 মাস পরে দিছিলাম, ওটা মিস যাওয়ার কথা ছিল না, স্বপ্ন ভাবি না মিস যাবে, মিস গেছে। এরপর আবার 1 বছর পড়ছি। এই 1.5 বছর আমি কোনো দিন 12 ঘন্টার নিচে পড়ি নাই, রেগুলার। আমি কোনো ঈদে বাড়িতে আসি নাই, কোনো দাওয়াতে যাই নাই, কোথাও না। 1.5 বছর। তো প্রিলিতে এবার আমার মনে হয় 150-এর বেশি ছিল, 200 মার্কসের যে পরীক্ষাটা হয়েছিল। কাট মার্কস প্রথমবার 115 ছিল, দ্বিতীয়বার আরও কম ছিল এই জায়গায়। তো তারপর এটা কখনো বলি, আজকে প্রথম বলছি। আমি সবাইকে বলতাম পাস করবো, এইটুকু বলতাম। বেশি বললে যদি নজর লেগে যায়, নজর লাগার, এটা কিন্তু সত্যি কথা, এটা ইসলামেও বলা আছে, নজর লাগে। তো সব কিছু এক্সপ্রেস করারও প্রয়োজন নাই, সব প্রাইভেসি কিছু জিনিস রাখা ভালো। তো ওই জায়গায় হচ্ছে আমি জাস্ট আপনাদের প্রতি একটা অনুরোধ করব, পরিশ্রমটা করেন। আজকে প্রথমবার আসছি, শেষবার না, আবার দেখা হবে। কারণ যেই মাটিতে আমাদের আসলে নারী পোতা আছে, সেটা অনেক বেশি আকর্ষণ করে আমাদের সবাইকে। সো এই বাতাসের গন্ধে হোক কিংবা মাটির টানে হোক, আমরা আবার আসবো, আপনাদের সাথে আবার দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।